দাদুকে হঠাৎ গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি তো এরকম বুড়ো টুড়ো হয়ে গেছেন, এখন আমাকে কিছু স্টোরি শোনান, ভৌতিক রিলেটেড এই টাইপের কিছু একটা। পরে উনি আমাকে বলল যে খুব ছোট্ট একটা কাহিনী আছে যেটা আমার সাথেই ঘটছে। তো আগেরকার দিনে প্রায় 1990 সালের পরেই হবে, সেই কালে আমাদের যেই গ্রাম, আমাদের গ্রামের নামটা নাই বলি, তো ওই গ্রামে ওই এখন বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা হাট বসে, গ্রামের মানুষ যেটা বলে হাটবার, বুধবারে যেটা হয়। বুধবারে হচ্ছে ওই আশেপাশে যারা কৃষক তাদের ওই লাউ সিম যেগুলো থাকে, তারপর হচ্ছে হাঁস মুরগি এগুলো সব বিক্রি করতে হাটে আনে, মানে অনেক বড় একটা বাজার মিলে শুধুমাত্র বুধবারে, এটা বর্তমানে। আর আগে যেটা ছিল এটা ছিল হচ্ছে শুক্রবারে, মানে শুক্রবার দুপুরে এই হাটটা বসতো, দুপুর থেকে একেবারে বিকেল পর্যন্ত এই হাটটা থাকতো। কারো যদি কিছু বিক্রি করতে হইতো, ধান পাট রসুন মানে এই টাইপের, ওই যারা হচ্ছে কৃষক, তো আর যাদের কিনতে হইতো তারাও ওই হাটে অংশগ্রহণ করতো, তারপর হাটে যে পছন্দের জিনিস কিনে আনতো। এই হাটটা বর্তমানে হচ্ছে বুধবার সকাল থেকে বসে, একেবারে ভোরবেলা থেকে বর্তমানে, আর তখন ছিল শুক্রবার ওই জুমার নামাজের পর বা দুপুর থেকে। তো আমার দাদুর মূলত কোনো ভাই নাই, মানে বোন, 4টা বোন। তো 4টা বোনের মধ্যে উনি হচ্ছে সবচাইতে মেজো, ওনার বড় একজন আছে। তো ওনার বাবা ওনাকে বলে যে দুপুরবেলা জুমার নামাজের পরে আমি যদি বাজারে যাই, আজকে তো হাটের দিন, তো আমি কিছু বাজার সদাই করে দিব, তুই আমার সাথে যাবি। আমার আসতে আসতে একটু লেট হবে, সন্ধ্যা পার হয়ে যাবে, তুই আমার সাথে দুপুরে যাবি বাজারে। যাওয়ার পরে মানে ওই জমানায় তো তেমন একটা গাড়ি ঘোড়ারও ব্যবস্থা ছিল না, তো হাইটেই যাইতে হবে, হাইটেই আসতে হবে। তো বাজারে যাইতে মিনিমাম তখন 20 থেকে 30 মিনিট, আর একটু বেশি, 35 মিনিট সামথিং টাইম লাগার কথা হাইটা যাইতে। তো ওনাকে বলছে যে তুই আমার সাথে যাবি, অ্যান্ড যাওয়ার পরে আমি যেসব বাজার টাজার করে দিব তো ওইগুলো নিয়ে বাড়িতে চলে আসবি, এরপর হচ্ছে সন্ধ্যার পরে আমার কিছু কাজ আছে আমি ওইগুলো শেষ করে আসবো। তো যেমন কথা তেমন কাজ, উনি ওনার বাবার সাথে ওই বাবাকে বলে যে আপনি তাহলে জুমার নামাজ পড়ে আসেন, আমি খাবার টাবার খেয়ে রেডি হইতেছি দুপুরবেলা। তো ওনার বাবা বলে যে এই দুপুরে রোদের মধ্যে কোথায় যাব, একটু পরেই আমরা না হয় বের হই। তো এমন করতে করতে জুমার নামাজের পরে বিকাল আনুমানিক 3টা সাড়ে 3টা 4টা বাজা যায়। তো ওই টাইম হওয়ার পরে হাটও প্রায় শেষের দিকে। তো উনি বলতেছিল যে বাবা চলেন আমরা বাজার করে নিয়ে আসি, কারণ হাট বসেই সপ্তাহে মাত্র একদিন। তো এই শুক্রবারে যদি তারা মানে সারা সপ্তাহের বাজারটা না করতে পারে, তাইলে হইতেছে আবার সামনের সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে, অন্যথায় মানে আশেপাশে যারা ওই যে কাঁচা তরকারি তারপর হচ্ছে এই টাইপের ইয়াগুলা চাষ করে তাদের কাছে গিয়ে কিনতে হবে। তো উনি ওনার বাবাকে বলে এটা, ওনার বাবা বলে আচ্ছা ঠিক আছে চলো আমরা বাজারের দিকে রওনা হই। তো ওনার বাবা রেডি হয়ে বাজারের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়, ওনাকে বলে আসো আমার সাথে। তো উনি ওনার বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে বাজারে চলে যায়। 1990 সালটা মনে হয় ভুল বলছি, এটা আরও মানে 1 দশক পিছনে হবে আই থিঙ্ক, কারণ হচ্ছে তখন উনি তেমন একটা বড় ছিল না, এই আনুমানিক বয়স 17 এমন হবে, আরও 10 মানে 1 দশক আগে। তো উনি ওনার বাবার সাথে যখন হাঁটতে হাঁটতে হাত ধরে বাজারে যাইতেছিল, তখন মানে পুরো যে পথটা ছিল ডান পাশে বাম পাশে বাঁশ ঝাড়, তারপরে হচ্ছে এই যে কচুরিপানা পুকুর, যেটাকে গ্রামের ভাষায় এখনও বলা হয় আড়া, মানে পচা যে পুকুরটা থাকে এটাকে বলা হয় আর কি। তো এইগুলো দেখতে দেখতে ওনারা গল্প করতে করতে বাবার সাথে উনি বাজারে যাইতেছে। তো বাজারে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আসছে, মেয়ের তো কিছু আবদার থাকতে পারে, আবদার মিটাইতে হবে। তো উনি অনেক রকম বাজার টাজার করে, প্রায় 2 ব্যাগের মতো হয়ে যায়, মানে 2 হাতে করে আনতে হবে। তো উনি খেয়াল করে দেখলো যে মেয়ের তো আরও বেশি দিলে কষ্ট হয়ে যাবে। তো উনি বলে যে তোর পছন্দের কিছু আছে, মানে যেটা তুই নিতে চাস। যেমন আগেরকার জমানে এটা হইতো অহরহ যে বাবারা বাজারে গেলে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করতো কী মাছ খাইতে চাও তুমি, কিংবা কী আনবো তোমার জন্য। তো ওনাকেও এইভাবে একটা কোয়েশ্চেন করে যে কী মাছ খাইতে চাও তুমি। পরে উনি বলে যে আমার ইচ্ছা হচ্ছে ইলিশ মাছ খাবো আমি। তো ওনার বাবা ওই মেয়ের আবদারের দিকে তাকে ইলিশ মাছ ক্রয় করার পরে ওই মাছটা ব্যাগ ভর্তি করে দেয় দোকানদার। তো উনি মেয়ের হাতে এটা দিয়ে বলে যে সন্ধ্যা তো প্রায় কাছে আসতেছে, আমরা আসছি লেট করে বাজারে, তুমি তাইলে চলে যাও, আমার যে কাজটা আছে ওইটা আমি শেষ করে সন্ধ্যার পরে বাড়ি ফিরবো, আর আমাকে নিয়ে টেনশন করো না, কারণ হাটবার যেহেতু আমাদের এলাকা থেকে 2-3 জন এমনিতেই বাড়ি ফিরবে, আমি ওদের সাথে চলে আসবো। তো উনি ওই ব্যাগ নিয়ে হাঁটতে থাকে, বাবা কিছু দূর আগেও দিয়ে যায়।
উনি যখন হাঁটতে হাঁটতে ওই যেই জঙ্গল টাইপের যে জায়গাটা পুরোটাই মানে বাজারের একটু পর থেকে পুরোটাই বাড়ি আসার আগ পর্যন্ত ওই রকম একটা জঙ্গল ভিটা যেটা আর কি। তো ওইটার মধ্যে দিয়ে যখন উনি হাঁটতেছিল আশেপাশে বাঁশঝাড়, ওনার মনের মধ্যে কেমন জানি একটু ভয় ভয় কাজ করতেছিল, যেহেতু নিরিবিলি ওই সিমসাম একটি জায়গা। তো কিছু দূর হাঁটতে হাঁটতে উনি দেখতে পাইলো যে ওই পুকুর যে পচা পানির যে পুকুর ওইটার মধ্যে 2-3টা হাঁস। তো এইটা দেখে উনি একটু অবাক হয় যে সন্ধ্যা তো প্রায় হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, তো এই সময় আবার পচা পুকুর মানে পানির যে পুকুর ওইটার মধ্যে হাঁস আসবে কই থেকে, আর আশেপাশে তো কারো বাড়ি ঘরও নাই। তো এটা দেখে উনি একটু অবাকই হয়। অবাক হওয়ার পরে ওইটার দিকে কিছুক্ষণ চায়া থাকে, হাঁসগুলার দিকে কিছুক্ষণ চায়া থাকার পরে উনি চিন্তা করে যে থাকতেই পারে, স্বাভাবিক, হয়তো দূরের কোনো বাড়ি থেকে হাঁসগুলো আসছে। তো এইটা ভাবতে ভাবতে উনি আরও কিছু দূর সামনে আগায়, কিছু দূর সামনে আগায় দেখে যে একটা বাঁশ, মানে ওনার যে পথটা, মানে আজকাল যেই ক্ষেত যেগুলা মানে গ্রাম এলাকায় চক, একটা ধান ক্ষেতের পরে এই পাশে আরেকটা ধান খেতে হয় কি যে মিনিমাম 1 ফিটের মতো জায়গা থাকে, যে জায়গাটা দিয়ে হাইটা যাওয়া যাবে। তো এমন এতটুকু জায়গায় ছিল তখন পথ। উনি দেখতে পেল যে সামনে একটা বাঁশ পইরা আছে পুরা, মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরাটা পইরা আছে। উনি এখন কিভাবে এইটা পড়লো এইগুলা নিয়ে গবেষণা শুরু করছে, যে যাওয়ার সময় তো দেখলাম বাসটা ঠিকঠাক আছে, গাছপালা সব কিছু ঠিকঠাক, পথ বাবার সাথে হাইটা গেছি, এখন কিভাবে বাসটা পড়লো। তো এইটা ভাবতে ভাবতে ওনার মানে প্রায় 5 থেকে 6 মিনিট চলে যায়, এতক্ষণে মাগরিবের আজানও শেষ। তো যেহেতু উনি ওই রকম বাঁশঝাড়ের মধ্যে ছিল, আজানের শব্দও শুনতে পায় না, কারণ ওই সময়কার যেই মসজিদ বা আজান ছিল তখন তো হইতেছে মাইক টাইক এইগুলোর ব্যবস্থা ছিল না, তখন হচ্ছে মুখে আজান দেওয়া হইতো, কানে হাত দিয়ে চারপাশে ঘুইরা। তো উনি ওই আজানের কোনো শব্দও পায় নাই, কিন্তু এদিকে দেখতেছে যে প্রায় রাত নাইমে আসছে, মানে সন্ধ্যার পরে আর কি, অন্ধকার পুরোপুরি। তো ওই বাসটার উনি ডিঙে যায়, যাওয়ার পরে কিছু দূর সামনে আগে দেখে যে একেবারে সাদা শাড়ি পরিহিত একটা মহিলা আসতেছে ওনার দিকে, বেশ মানে খানিকটা দূরে। তো যতক্ষণ আর কি ওনার সামনে আসতেছে উনি এটা লক্ষ্য করতে পারতেছে যে ওই মহিলাটা একটু একটু করে লম্বা হইতেছে, মানে ওনার সামনে আসতে আসতে। এতক্ষণ উনি এটা খেয়াল করছে যে অনেক দূরে যখন তখন হচ্ছে যে ওনার সাইজেই কিংবা হচ্ছে ওনার থেকে একটু ছোট হইতে পারে, কিন্তু যত দূর সামনে আগে আসতেছে একটু একটু করে লম্বা হইতেছে। এইটা দেখে তো উনি প্রচুর পরিমাণে ভয় পায়। তো এরপরে যেহেতু আগেরকার গ্রামের মানুষ, তো উনি মানে মনে মনে সূরা ফাতিহা পাঠ করা শুরু করে। তারপর হচ্ছে এই কেন্দ্রিক যত সূরা কালাম আছে এগুলো পাঠ করতে করতে উনিও সামনে আগাইতে থাকে, কোনো ভয় পায় না। ভাবতেছিল যে আমি সূরা কালাম পড়তে পড়তে সামনে গিয়ে দেখবো যে ওইটা এমনি উদা হয়ে গেছে কিংবা কিছুই না, এটা হয়তো আমার চোখের ভুল। কিন্তু উনি যতই সামনে আগাইতেছিল ততই দেখতেছিল যে ওই মহিলা যিনি সাদা শাড়ি পরিহিত উনি আস্তে আস্তে একটু একটু করে লম্বা হইতেছে। তো এইটা দেখা উনি প্রচুর পরিমাণে ভয় পায়। এখন উনি বুঝতে পারতেছিল না যে পেছনে ব্যাক করব নাকি সামনে আগাইব, কারণ হচ্ছে পেছনে যদি ওনার ব্যাক করতে হয় মানে 100% যদি হিসাব করতে যাই তাহলে 80% রাস্তা উনি চলে আসছে বাড়িতে, মানে অল্প কিছুক্ষণ বাকি। আর যদি উনি আবার বাজারে ব্যাক করতে যায় মানে ওনার বাবার কাছে, তো বাড়িতে আসার জন্য আরও একটা পথ আছে, যদিও ওইটাও বাঁশঝাড়, কিন্তু এমনও তো হইতে পারে যে বাবা এতক্ষণে ওই পথ দিয়ে রওনা দিয়ে দিছে। সুতরাং যদি আবার বাজারে যায় এতক্ষণে বাজারও খালি হয়ে গেছে, সবাই সবার বাড়িতে ফিরে গেছে, সন্ধ্যা শেষ। তো এই ভয়ে উনি পিছনেও ব্যাক করতে পারতেছিল না। উনি করে কি সামনে আগায়, এরপরে স্থির হয়ে দাঁড়ায় যায়, মানে একেবারে কাছাকাছি যখন ওই মহিলাটা চলে আসে। আসার পরে দেখতে পাচ্ছিল যে ওনার মাথা মানে ওই দাদুর যে মাথা ওই মহিলার মানে কাঁধ পর্যন্ত, মানে এতখানি লম্বা হয়ে গেছে সামনে আসতে আসতে। তো ওনার সামনে এসে বলে যে তুই এই কাজটা করলি, এটা কিন্তু ঠিক করস নাই। পরে উনি বলতেছিল যে আমি কি এমন কাজ করছি। পরে বলতেছে যে কিছুক্ষণ আগে তুই একটা বাঁশ ডিঙায় আসছস। তো পরে উনি বলতেছে যে আমি বাঁশ ডিঙায় আসছি, রাস্তায় যদি কোনো একটা বাঁশ পইরা থাকে এটা তো ডিঙায় আসাটা স্বাভাবিক, এটাতে আমার অন্যায়ের কি আছে। তো ওই মহিলা বলতেছে যে মাগরিবের আজান যখন হয়েছে এটা তুই শুনতে পারস নাই, কিন্তু আমি শুনছি। ওই বাঁশটা আমি এই জন্য ফালায় রাখছিলাম, আমি এই পথেই দাঁড়ায়া নামাজ পড়তেছিলাম, মাগরিবের নামাজ পড়তেছিলাম, কিন্তু তুই সেইটা ডিঙাইয়া তারপরে হচ্ছে আমার নামাজের সামনে দিয়ে গেছস। তো এইটা শুনে তো দাদু প্রচুর পরিমাণে ভয় পায়, আর যেহেতু ওই সময় এত বড় ছিল না, ভয় পাওয়ারই কথা। তো ভয়ে কাঁপতে কাঁপতে ওনার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। তো এইটা দেখে ওই মহিলা বলতেছে যে
আমার নামাজের সামনে দিয়ে গেছস, এখন তো তোর শাস্তি পাইতেই হবে। তো এইটা বইলা আর কি ওনার আরও একটু সামনে আসে, মানে একেবারে কাছাকাছি চলে আসে। তখন উনি বলে যে আমারে ক্ষমা করে দেন, আমি তো এই বিষয়ে জানতাম না, আপনি মানে এটা তো জানার মতো কোনো কথাও না, আপনি যে নামাজ পড়তেছেন। তো উনি বলে যে যা তুই ছোট মানুষ, তোরা ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম যাতে এমন কোনো মানে ভুল না হয়। তো এইটা বলার পরে দেখলো যে ওই মহিলা হঠাৎ উধাও। তো উনি একটা দৌড় দেয়, ওইখান থেকে দৌড় দিয়ে আসতে থাকে। আস্তে আস্তে মানে বাড়িতে পৌঁছায়া যায়। বাড়িতে পৌঁছে লক্ষ্য করে মানে ওনার শরীরে একেবারে ভয়ে জ্বর চলে আসছে, প্লাস ব্যাগের মধ্যে যে ইলিশ মাছটা ছিল, ওই যে বাজার থেকে ওনার আবদার ওনার বাবা যে কিনা দেয়, ওই ইলিশ মাছটা আর নাই। তো এরপরে মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে মসজিদ, মানে ঘরের একটু দূরে। তো ওনার ওই ইমাম সাহেবের কাছে নেওয়ার পরে উনি বলে যে তুমি যাকে দেখছো ওইটা হচ্ছে যে আমাদের এলাকাতেই থাকে বেশ কিছুদিন যাবত, তুমি একা না, এর আগেও অনেকে এটা ফেস করছে। প্লাস হচ্ছে তোমার যে ইলিশ মাছটা ব্যাগে ছিল ওইটা সে নিয়ে যায়, আর ওইটার উসিলাতে তোমাকে এই মানে ক্ষমাটা কইরা দেয়। তো এই পর্যায়ে তুমি বাইচা গেছো, অনেক শুকরিয়া আদায় করো। এরপরে ওনাকে বাসায় নিয়ে আসে মানে ওই মসজিদ থেকে, তারপরে ঠিকঠাক মতো আবার ওই সুস্থ টুস্থ হয়ে যায়।